আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত থাকার জন্য। আজকের ভিডিওর বিষয়টা খুবই স্পর্শকাতর, আপনারা সবাই কম বেশি এই বিষয়টা জানেন, কিন্তু আমি আজকে কিছু তথ্যভিত্তিক কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আমার আজকের কথা বলার মূল বিষয়টা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জনাব ইশরাক হোসেনকে নিয়ে। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন। মূল বিষয় আছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দায়িত্বে আছেন জনাব ইশরাক হোসেন। পাশাপাশি ওনাকে আমরা শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাধারণ ছাত্র জনতা থেকে ধরে সাধারণ ভোটাররাও কিন্তু জনতার মেয়র হিসেবে এই উপাধিতে ভূষিত করেছিল। প্রথম কথা হচ্ছে, ওনার বাবাও কিন্তু এই ঢাকার অবিভক্ত ঢাকা সিটির মেয়র ছিলেন। নর্মালি দেখা যায় এই ধরনের যারা পৈতৃক বা পারিবারিক সূত্রে রাজনীতিতে আসেন, তাদের কিন্তু রাজপথে আসা এবং অবস্থান তৈরি করাটা ততটা সহজ হয় না। কিন্তু আমরা সেক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখলাম যে দুই একটা জায়গায়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন এই জনাব ইশরাক হোসেন। আমি এই কথাগুলো কেন বলছি আপনারা বুঝতে পারবেন মূল জায়গাতে যাওয়ার আগে, যে আসলে উনার তো বিকল্প আরো অনেকগুলো অপশন ছিল। উনি উচ্চ শিক্ষিত ছিলেন, উনি দেশের বাইরে পড়াশোনা করেছেন, উনি চাইলে দেশের বাইরে থাকতে পারতেন, বিলাসী জীবনযাপন করতে পারতেন, রাজনৈতিক এই টালমাটাল মুহূর্তে উনি দেশে না আসতেও পারতেন। আপনারা সবাই জানেন উনি কখন দেশে আসছিল, এবং ওনার একটা ভিডিও কিন্তু সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা সমসাময়িক রাজনীতিতে সেই অর্থে দেখা যায় না। উনি ওনার নিজের কর্মীকে বাঁচানোর জন্য পুলিশের লাঠির আঘাত সহ্য করেছেন, দৌড়িয়ে গিয়ে কিন্তু উনি ওনার কর্মীকে পুলিশের কাছ থেকে এক ধরনের ছিনিয়ে নিয়ে আসছেন, যেটা রাজনীতির মাঠে একটা বিরল দৃষ্টান্ত। তো সেই রকম একটা ব্যক্তি কেন এই ধরনের একটা স্পর্শকাতর ইস্যুতে মাসের উপরে একটা সিটি কর্পোরেশনকে এইভাবে আটকিয়ে রাখছেন? আমি আসলে এই বিষয়ে কথা বলতাম না, আমার চোখে দুদিন আগে হঠাৎ করেই গুজব কেল্লা খ্যাত যে বাঁশের কেল্লা আছে জামাত ইসলামের প্রপাগান্ডা সেল বলি আমরা যাকে মূলত, এইখানে একটা স্ট্যাটাস দেখলাম। জনাব ইশরাক হোসেন কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরেই কিন্তু একটা বৈঠক ডেকেছিলেন গত পরশুদিন। যে বৈঠকের পিছনে যে এলইডি স্ক্রিন ছিল, সেখানে মূলত ওনার নামের পাশে মাননীয় মেয়র শব্দটা লেখা ছিল, যাকে মেনশন করে মূলত উনি ওনারা এটা লিখেছিলেন যে এই উদ্ধত্তপূর্ণ আচরণের শেষ কোথায়। মানে বিষয়টা হচ্ছে জনাব ইশরাক হোসেন নামের সাথে মেয়র টাইটেল ইউজ করে সেই নগর ভবনে মিটিং ডেকেছেন, এটাকে তার কাছে উদ্ধত্তপূর্ণ আচরণ মনে হয় বা হয়েছে তাদের কাছে। তো তারপরেই মনে হলো যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার আপনাদের সামনে। একই সময়, কাছাকাছি সময়, আমাদের এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও কিন্তু ওই মিটিং এর পরে একটা ছবি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই ছবিটাতে চেয়ার ছিল মূলত। এটা কি মেনশন করে করেছে, এটা যাদের রাজনৈতিক জ্ঞান আছে তারা সহজেই বুঝতে পেরেছিল। তো তার প্রেক্ষিতে আমার মনে হলো কিছু তথ্যভিত্তিক কথা আপনাদের সামনে তুলতে হয়। সর্বপ্রথম আসি, ইশরাক হোসেনকে আসলেই মেয়র কিনা। প্রথম কথা হচ্ছে, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে আমরা মোটামুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত করি। পরবর্তীতে এই স্বাধীন রাষ্ট্রের আদালতকেও আমরা স্বাধীন হিসেবেই জানি, বিচার বিভাগকে স্বাধীন হিসেবে জানি। 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন মামলায় আমরা, বিভিন্ন রাজনৈতিক মামলা প্লাস অরাজনৈতিক মামলায় কিন্তু আমরা রায় দেখতে পেয়েছি এই আদালত পাড়া থেকে, এই বিচার বিভাগ থেকে, যেগুলা সবগুলোকে মোটামুটি সবাই সাধুবাদ জানিয়েছে। তাহলে সেই স্বাধীন বিচার বিভাগ থেকেই এই ইশরাক হোসেনকে যখন মেয়র হিসেবে নির্বাচিত করা হয় বা ঘোষণা করা হয়, তখন এটার দিকে আপনারা প্রশ্ন তোলেন নাই কেন, যে কিসের ভিত্তিতে করা হলো? যৌক্তিক কারণ থাকার পরও কিন্তু এটা নিয়ে প্রশ্ন করা হয়নি। তাহলে সেই 5ই আগস্টের পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগের রায়কে আপনারা মানতে চাচ্ছেন না, তাহলে এটা কি আদালত অবমাননা হয় কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে, সাম্প্রতিক সময়ে একটা মিটিং এর একটা ছবি ভাইরাল হয়, সমসাময়িক সময়ে সর্বোচ্চ মনে হয় 1 সপ্তাহের ভিতরকার, আমি এক্সাক্ট ডেট বলতে পারছি না, এটার জন্য ক্ষমা চাচ্ছি।
একটা ইনডোর প্রোগ্রামে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি আর একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, ডক্টর এজাজ সাহেবকে কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে এই আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু নিজে রিকমেন্ড করে কিন্তু প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম, সাংবাদিক জুলকার নাইম সাহেব এবং অন্যান্য আনুষঙ্গিক আরো বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে তার জঙ্গি সংশ্লিষ্টতার কথা, এবং সে হিজবুত তাহরীরের করার কারণে একবার অ্যারেস্ট হয়েছেন, জেল খেটেছেন, তারপরে জামিনে মুক্তি লাভ করেছেন। তো সেই রকম একটা বিতর্কিত ব্যক্তিকে কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া, কোন ধরনের নিয়ম নীতি ছাড়া, কারণ নর্মালি প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বা সচিব পদমর্যাদায় যাদেরকে রাখো তার সেই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না, সেই মানে সরকারি কোনো কর্মকর্তা ছিল না, একটা সাধারণ ব্যাকগ্রাউন্ডের একজন লোককে এইভাবে নিয়ে এসে এইভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনাদের কয়জনের মুখ থেকে হই হুল্লোড় শুনলাম, কতজনকে বলতে শুনলাম হায় দেশ রসতলে চলে গেল? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। তো উনি কিন্তু একটা ইনডোর প্রোগ্রামে গলায় কার্ড ঝুলিয়েছেন, যে কার্ডটা, যে ফটো কার্ডটা ভাইরাল হয়েছে আমি আপনাদের এখানে দিলাম, সেখানে সরাসরি লেখা আছে মেয়র। আচ্ছা, প্রশাসক কি মেয়র হয়? আপনাদের কাছেই ছাড়লাম, মেয়রের দায়িত্ব পালন করার সরাসরি মেয়র হওয়ার কি এক জিনিস? তো যেই লোক নির্বাচিত না, নির্বাচন করেন নাই, সিলেক্টেড একজন ব্যক্তি এটা মেয়র হিসেবে নিজেকে ডিক্লেয়ার করতে পারে, যদিও এলইডি স্ক্রিনে করে নাই, তার নিজের ফটো কার্ড তার গলায় ঝুলিয়ে দিয়েছে, শুধু পার্থক্য এই জায়গায়। সেটা নিয়ে কয়জনকে হই হুল্লোড় করতে দেখলাম, সেটা নিয়ে আপনাদের কয়জনকে কথা বলতে দেখলাম। তো আপনাদের সমস্যা শুধু ইশরাকের ক্ষেত্রে, তাই না? কেননা ইশরাক তো একটা দল করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কানেকশন যেখানে আছে সেইখানেই আমাদের এটার বিরুদ্ধে কথা বলতে হবে, এটা মুখস্থ বিদ্যার মতো, তাই কি? আরেকটা বিষয় হচ্ছে, এই ইশরাক হোসেন প্রথম থেকে বলেছিল মেয়র ফেয়র কিছুই না। এই সরকারের ভিতরে যে একটা ডিকটেট আছে, যারা কিনা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসতে দিতে চায় না, তাদের মুখ উন্মোচন করার জন্য সে মূলত গো ধরে বসে আছে। আপনাদের এটাতে দেখলাম অনেকটা গা জ্বালা করছে। তো ও তো এই প্রায় 1 মাস 10 দিন হতে চললো, এর মধ্যে তো আসলেই তার কথার বাস্তবতা আমরা নিজেরাও চোখে দেখতেছি, এবং সেটা কিন্তু আমরা শুধু বলছি না, আমাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি, এমনকি জামাত গেসা একজন সাংবাদিক যাদেরকে আমরা চিনি, কনক সারোয়ার নামে, উনি দেখেন গত 20 জুন, গতকালকে তার কালের কণ্ঠে তার এই ফটো কার্ডটা তার বক্তব্য নিয়ে ছাপা হয়েছে। একটি মেয়র পদে আদালতের আদেশ অমান্য করা হলে জাতীয় নির্বাচনে কিভাবে ন্যায় বিচার আশা করবে? আসলে কি তাই নয়? আদালত ঘোষণা দিয়েছে ইশরাককে মেয়র হিসেবে নির্বাচিত করে ওকে মেয়রের চেয়ারে বসানোর জন্য, ইসি গেজেট প্রকাশ করেছে। তারপরে কিন্তু দায়িত্বপ্রাপ্ত দপ্তর, সরকারি দপ্তর বা যেটা বলা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এই দপ্তরের দায়িত্বে আছেন, তার গোয়ার্তামির জন্য, তার একদমের জন্য ইশরাককে চেয়ারে বসানো হয় নাই। সময় ক্ষেপণ করার জন্য এনসিপির একজন পদধারী নেতার মাধ্যমে রিট আবেদন করা হয়েছে, যাতে করে সময় ক্ষেপণ করা যায়, ইশরাকের চেয়ারে বসানোর সময়টা যাতে অতিবাহিত করা যায়, এবং সেটাই হয়েছে আমরা দেখলাম। শওকত আলী সাগর নামে একজন সাংবাদিক এবং উপস্থাপক, উনিও কিন্তু ওনার বক্তব্যটাও কালার কণ্ঠতে গতকালকে আসলো, যে ইসির গ্যাজেট নোটিফিকেশনের পর নির্ধারিত সময়ে শপথ না করানো ইশরাকের সমস্যা না, মন্ত্রণালয়ের ব্যর্থতা কিংবা অনীহা। এর দায়ভার ইশরাক কেন নিবে? আসলেই তো এর দায়ভার তো নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা যারা রাষ্ট্রের এই প্রসেসের সাথে যুক্ত তাদের সবাইকে। এখন এই বিষয়ে কি আপনাদের কোনো বক্তব্য আছে? আপনারা কি এই বিষয় নিয়ে কথা বলছেন? আপনারা অন্ধের মতো যা মানে শুনছেন তাই বিশ্বাস করবেন, এইটা 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ আমরা আশা করি না। আমরা আশা করি আপনারা নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাবেন, বাস্তবতা নিরিখে কথা বলবেন, সত্যি তথ্যটা জানবেন, আসলে এইখানে কার কতটুকু দায় আছে, দায়টা আসলে এড়ানো যেত কিভাবে। সহজ একটা বিষয়,
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কথা বলে কিন্তু এটা আমার মনে হয় একদিনের বিষয় না, এটা সমাধান করার জন্য ছিল। কিন্তু শুধুমাত্র একগুঁয়েমিতা, গোয়ার্তামিতা এবং নিজেদের ঢাকা সিটিকে নিজেদের পকেটে কুক্ষিগত রাখার জন্য মূলত ইশরাককে চেয়ারে বসতে দেওয়া হয় নাই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত পরশুদিন আমাদের বিএনপির একজন কুমিল্লাতে পুলিশ হেফাজতে মারা গিয়েছেন। কুমিল্লাতে পুলিশের যিনি নতুন এসপি হিসেবে জয়েন করেছেন আসিফ মাহমুদ সজীব নিজে রিকমেন্ড করে ওই লোককে ওইখানে নিয়ে গিয়েছেন, এবং ওই যিনি পুলিশ হেফাজতে মারা গিয়েছেন তার পরিবারও সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমে বলেছেন যে আসিফ মাহমুদ সজীব বুয়ের নির্দেশেই মূলত এই পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা আমাদের দেখতে হলো। আপনারা হাজারো অজুহাত দিতে পারেন, তার এই দোষ ছিল, এই অপরাধ ছিল। আমি জানি না সত্যিকার অর্থে তার কোনো অপরাধ ছিল কিনা। পরিবারের, আমি সংবাদ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে যেটা দেখেছি, তাকে ফাঁসানো হয়েছে, তার নামে অতীতে কোনো পুলিশি কোনো ডায়েরি পর্যন্ত নাই, অথচ বলা হলো সেই ইয়াবা ব্যবসায়ী, তাকে ধরে নেয়। আমি তর্কের খাতিরে মেনেই নিলাম একজন ইয়াবা ব্যবসায়ী যদি হয়, আমরা কি 5ই আগস্ট পরবর্তী সময়ে এখনো সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই? পুলিশি হেফাজতে এই নারকীয় হত্যাযজ্ঞ দেখতে চাই? তাহলে তো কালকে ভাই আপনাকেও ধরে নিয়ে এই ধরনের এলিগেশন দিয়ে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। আমরা তো জবাবদিহিতার বাংলাদেশ চাই। আমরা তো 5ই আগস্টের পরবর্তী সময় সকলের ন্যায় বিচার, স্বাধীনতা, এই জিনিসটা চাই। সে যদি অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাই, কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায়। আমরা সবাই যদি এই প্রক্রিয়াতে যাই, কালকে কিন্তু এই দানব আপনাকে আমাকে গিলে খাবে। সেটার জন্য তৈরি থাকুন।